সত্যবান গজাধর সিন্দে আমাকে বললেন, আপনি কখনো ভূত দেখেছেন? আমি চুপ করে রইলাম। যারা ভূত দেখেছে তারা অন্যকে ভূত দেখাতে পারে না, সুতরাং নাস্তিকদের কাছে হাস্যাস্পদ হয়। আজকাল নাস্তিকদের যুগ চলছে, অতএব সাবধানে থাকা ভালো। সত্যবান সিন্ধে পুনাই আমার প্রতিবেশী, আমার সমবয়সী। এককালে সুপুরুষ ছিলেন, এখন জীর্ণ শীর্ণ চেহারা ওনার। আমার সঙ্গে অবশ্য বেশি ঘনিষ্ঠতা ছিল না, কিন্তু এক পাড়ায় থাকতে গেলে হাসিয়ে কথা তো হবেই। তিনি কোনো এক বীমা কোম্পানিতে চাকরি করতেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। গত পৌষ মাসে হপ্তাখানেক দারুণ শীত পড়েছিল। একদিন সন্ধ্যের পর আমি দৌড় জানলা সব কিছু বন্ধ করে একখানা বই নিয়ে বসেছি। এমন সময় দৌড়ের ঘণ্টি বেজে উঠল। দৌড় খুলে দেখি সত্যবান সিন্ধে। তার মাথায় পাগড়ির মতো স্কার্ফ জড়ানো, গায়ে আলোড়ন, তবু ভদ্রলোক শীতে কাঁপছেন। আমি একটু আশ্চর্য হলাম, কিন্তু আপ্যায়ন করে এনে বসালাম। আরে আসুন আসুন, কি বেজায় শীত পড়েছে বলুন তো। তিনি ওনার একগাল হাসিকে থামিয়ে এইদিক ওইদিক চাইলেন, তারপর প্রশ্ন করে বসলেন, আপনি কখনো ভূত দেখেছেন? আমাকে নিরুত্তর দেখে তিনি বললেন, আগে আমি বড় বিপদে পড়েছি। আপনি ভূতের গল্প টল্প লেখেন শুনেছি, তাই ভাবলাম। আমি চাকরটাকে কফি করবার হুকুম দিয়ে বললাম, কি ব্যাপার বলুন দেখি, আপনি কি ভূত দেখেছেন নাকি? তিনি অনেকক্ষণ চোখ বড় করে বসে রইলেন, তারপর বললেন, আগে ভূত কিনা ঠিক বুঝতে পারছি না, আপনি কি ভূত দেখেননি? আমি বললাম, হ্যাঁ, চোখে দেখিনি, কিন্তু অন্য ইন্দ্রিয় দিয়ে অনুভব করেছি। হ্যাঁ, সে কি করে? গন্ধ পেয়েছি, শব্দ শুনেছি, এমনকি স্পর্শ পর্যন্ত পেয়েছি। সত্যবান সিন্ধে চুপ করে গুম হয়ে বসে রইলেন। তার চোখে ফুটে উঠল এক অজানা আতঙ্কে দুঃস্বপ্ন। চাকর কফি দিয়ে গেল। জিভ পোড়ানো গরম কফি তিনি এক চুমুকে খেয়ে ফেললেন। তারপর আলোয়ানটা গাঢ়ভাবে গায়ে জড়িয়ে নিয়ে বললেন, তবে আপনাকে আমার গল্পটা বলি, আপনি হয়তো বিশ্বাস করবেন। একটু দম নিয়ে তিনি বলতে আরম্ভ করলেন, গত মে মাসে একদিন সন্ধ্যার সময় আমি ওই তিলক রোডের একা রসবন্তী দোকানে বসে আখের রস খাচ্ছিলাম। আপনি তো জানেন যে গরমকালে এখানে খোলা জায়গায় বাখারির বেড়া দিয়ে ঘিরে আখ মারাইয়ের যন্তর বসাই। আমি একটা বেঞ্চিতে বসে রস খাচ্ছি, এমন সময় নজর পড়ল বেড়ার ফটকের কাছে দাঁড়িয়ে একটা লোক একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। বুড়ো লোক, বেশ দিন দরিদ্র, মাথায় ছাগড়া চুল, মুখে আবছা আবছা দাড়ি কোপও আছে, চোখ দুটো জলজল করছে। প্রথমটা চিনতে পারিনি, তারপর। তিনি আবার চুপ করলেন। মুখ দেখে মনে হলো তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। আমি তখন ওনাকে বললাম, তাহলে চেনা লোক আপনার? সিন্ধে কুণ্ঠিতভাবে বললেন, হ্যাঁ, 30 বছর আগে যখন নাগপুরে ছিলাম তখন অনন্ত বিষ্ণু মারাঠেকে চিনতাম, স্কুলে মাস্টারি করত। আমি বললাম, তাহলে অনন্ত বিষ্ণু মারাঠে আপনার বন্ধু? তিনি চমকে উঠে বললেন, না না, বন্ধু নয়, তবে নাগপুরে এক পাড়ায় থাকতাম, যাওয়া আসা ছিল। তারপর যে কথাটা চাপবার চেষ্টা করছিলেন তা বেরিয়ে এলো। অনন্তার বউ সুমন্তা ছিল অপরূপ সুন্দরী, আর আমি আমি তাকে নিয়ে, মানে সে আমার সঙ্গে ইলক করেছিল। যৌবনকালে এই সত্যবান সিন্ধে দেখেছি গুণবান ব্যক্তি ছিলেন, এখন বিষ হারিয়ে ঢোড়া হয়েছেন।
কিন্তু আমাকে এসব কথা বলছেন কেন? আমি বিদেশি, তাই? আমি তখন ওনাকে বললাম, তারপর বলুন। আ আহ সুমনতাকে নিয়ে নাগপুর থেকে নাসিকে পালিয়ে এসেছিলাম। আ সেখান থেকে বোম্বে। সুমনতা কিন্তু বেশিদিন আমার কাছে রইল না। আর একজনের সঙ্গে আমাকে ছেড়ে গেল, আর তাকে দেখিনি। তারপর তো আমি নানা জায়গায় কাজের জন্য ঘুরে বেরিয়েছি। আমেদনগর, সোলাপুর, শেষে কাজে অবসর নিয়ে পুনায় এসে বসেছি। আমি ওনাকে প্রশ্ন করলাম, আচ্ছা, এই ৩০ বছরের মধ্যে অনন্ত মারাঠের সঙ্গে একবারও আপনার দেখা হয়নি? তিনি বললেন, না, এই প্রথম। তাকে যখন চিনতে পারলাম তখন ভয় হলো। অনন্ত মারাঠে স্কুলের মাস্টার ছিলেন বটে, কিন্তু ভারী একরোখা লোক ছিল। রসবন্তিতে বসে রস খেতে খেতে আর চোখে তার দিকে তাকাতে লাগলাম। সে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চলে গেল। আমি আরও এক গ্লাস রস খেলাম। বাইরে বেশ ঘোর ঘোর হয়ে এলো। তখন বাইরে এসে এইদিকে ওইদিকে তাকালাম। রাস্তায় তখন নানা রকম যানবাহন চলছিল, তাই অনন্ত মারাঠেকে আর দেখতে পেলাম না। কিন্তু যখন বাড়ির দিকে আমি রওনা দিই, আস্তে আস্তে মাঝে মাঝে পিছু ফিরে চাইছি, কিছু দূর থেকে দেখতে পেলাম অনন্ত মারাঠে আমার পিছু নিয়েছে। খুব কাছে আসেনি, লোকের ভিড়ের সঙ্গে মিশে আমাকে অনুসরণ করছে। অনন্তার মতলব তখন আমি বুঝলাম। সে নিশ্চয়ই আমার বাড়ির ঠিকানা জানতে চাই। বাড়িতে এসে সে হাঙ্গামা বাঁধাবে নিশ্চয়ই। রাস্তা দিয়ে তখন একটা খালি অটো যাচ্ছিল। আমি তখন সেটাতে টপ করে চেপে পড়ি। চলে গেলাম একেবারে সম্ভাজি পার্কে। সেখানে একটা বেঞ্চিতে অন্ধকারে বসে রইলাম। আধ ঘন্টা পরে বাড়ি ফিরলাম। তারপর অনন্তকে আর দেখতে পেলাম না। অনন্ত মারাঠে বোধহয় কোনো কাজে নাগপুর থেকে পুনায় এসেছিল। তারপর হঠাৎ রসবন্তিতে আমাকে দেখতে পাই। ৩০ বছরে আমার চেহারা অনেক বদলে গেছে, তবু সে আমাকে চিনতে পেরেছিল। লোকটা ভয়ঙ্কর রাগী আর প্রতিহিংসা পরায়ণ। আমি তখন ওনাকে বললাম, হ্যাঁ, বউ নিয়ে পালালে তো রাগ হবেই। সিন্ধে তখন বললেন, দেখুন, আমার যে দোষ ছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু দোষ কি শুধু আমার ছিল? অনন্তার বইয়ের ছিল না? যাকে জ্যোতিষশাস্ত্রে বলে প্রবিকীর্ণ কামা বিকীর্ণ মন্থা পুংসচরি। বাপরে, আপনি কি জ্যোতিষশাস্ত্র জানেন নাকি? জানি। আপনার কোষ্ঠী আছে? তাহলে একদিন দেখাবেন। যাকে। তারপর ৩ দিন বাড়ি থেকে আমি বেরুলাম না। ভাবলাম এই ৩ দিনের মধ্যে হয়তো কাজ সেরে অনন্তা নিজের বাড়িতে ফিরে যাবে। প্রথম যেদিন বেরুলাম সেই দিন অনন্তাকে আর দেখতে পেলাম না। তারপর দিন লক্ষ্মী রোডে গিয়েছি কিছু কেনাকাটার জন্যে। দেখি অনন্তা আমার পিছু নিয়েছে, তার হাতে একটা মোটা লাঠি। ভয় পেয়ে গেলাম। কি করি? একটা ৭ নম্বর বাস রাস্তার ধারে এসে দাঁড়িয়েছিল। টুক করে তাতে উঠে পড়লাম। ভাগ্যক্রমে অনন্ত উঠবার আগেই বাসটা ছেড়ে দিয়েছিল। তারপর ৭ নম্বর বাস পুনা স্টেশনে যাই। আমি স্টেশনে নেমে শিবাজীনগরে টিকিট কেটে একটা লোকাল ট্রেনে উঠে বসলাম। ৫ মিনিট পরে শিবাজীনগর স্টেশনে নেমে একটা অটো রিক্সা করে বাড়িও ফিরে এলাম। সে যাত্রা অনন্ত আমাকে আর ধরতে পারল না। এরপর ৭ দিন বাড়ি থেকে বেরোলাম না। কিন্তু বুড়ো বয়সে প্রত্যেক দিন একটু ঘোরাফেরা দরকার, নইলে শরীর খারাপ হয়ে যায়। আমি ভোর ৪টের সময় বেড়াতে বেরোতে আরম্ভ করলাম। সূর্যোদয়ের আগেই ফিরে আসি। অনন্তার দেখা নেই। কিন্তু শুধু প্রাতঃভ্রমণ করলেই তো আর চলে না। আমি গেরস্থ মানুষ, বাজার হাটও তো করতে হয়। ৭ দিন পরে বিকেলবেলা গুটি গুটি বেরোলাম। অনন্তার দেখা পেলাম না। ভাবলাম, যাক, অনন্তা
তাহলে নাগপুরে ফিরে গিয়েছে